আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা ধারাবাহিক ইংলিশ অনলাইন ফ্রি ক্লাসে আজকে দ্বিতীয় দিনের মতো চলে এসেছি। আজকে তোমরা সবাই জানো আজকে আমরা ফ্লো চার্ট আলোচনা করব। আমি একটু আগে বন্ধুবান্ধব তোমাদের যারা আছো তোমাদের বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দেওয়ার জন্য আমি একটু অনুরোধ করছি। আমি একটু আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। আমরা খুব শীঘ্রই আমরা ক্লাসে ঢুকে যাব। আমি আর একটা মিনিট সময় নিব তোমাদের থেকে। আমি একটু তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু তোমাদের টাইমলাইন একটু শেয়ার করে দাও, তাহলে সবাই আমি আর একটা মিনিট সময় নিব তোমাদের থেকে। আমি একটু তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আজকে আমরা তোমাদের এইচএসসির একটি গুরুত্বপূর্ণ টপিক ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তোমরা একটু বন্ধুবান্ধব সকলকে মেনশন করে দাও। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তোমরা যারা যারা যুক্ত হয়েছো সকলকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু চেক করে নেই, কারা কারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছো। আমি দেখতে পাচ্ছি অর্ণি আমাদের সাথে যুক্ত হয়েছে, মাসুদ যুক্ত হয়েছে, মুজাহিদ যুক্ত হয়েছে, বিজয় যুক্ত হয়েছে। সবাইকে একটু বলবো যে মুস্তফা যুক্ত হয়েছে। একটু তোমরা বন্ধুবান্ধবকে মেনশন করে দাও। একটু জয়িতাও আছে আমাদের সাথে, একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও। আমরা মূল আলোচনায় খুব শীঘ্রই চলে যাব। আচ্ছা, রোদন রূপসী তুমিও যুক্ত হয়েছো। তোমাকে বলবো তোমার বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও, তোমাদের টাইমলাইনগুলোতে একটু শেয়ার করে দাও। তোমাদের টাইমলাইনগুলোতে শেয়ার করে দিলে তোমাদের বন্ধুবান্ধব সবাই যুক্ত হয়ে যাবে। আমরা ক্লাস নিতে অনেক বেশি আমাদের অনুপ্রেরণা জাগবে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো তখন ধারাবাহিকভাবে চলতে থাকবে। তাহমিনা যুক্ত হয়েছো। আমি অনেককেই দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে 20+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। আমি খুব বেশি দেরি করব না, আমি একটু বলবো তোমরা একটু বন্ধুবান্ধব মেনশন করে দাও, আমরা মূল আলোচনায় চলে যাব। প্রিয়ন্তী বড়ুয়া, থ্যাংক ইউ ভাইয়া, সবাই যুক্ত হয়েছে। জোবায়ের হায়দার মুনিম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফাহমিদা সুলতানা মিম। আচ্ছা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা এই সুযোগে ক্লাস চলাকালীন অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার দিবে এবং অবশ্যই একটু টাইমলাইনে শেয়ার করে দিবে যদি তোমার ক্লাস ভালো লাগে। এবং তোমাদেরকে জানিয়ে রাখছি আমরা কিন্তু ফ্রি 10টি লাইভ ক্লাস দিচ্ছি তোমাদের জন্য। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা পয়েম নিয়ে আলোচনা করেছি। যারা গত ক্লাসটি লাইভে সরাসরি দেখতে পারোনি, আমাদের পেজের টাইমলাইনে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা এই কথা না বাড়িয়ে মূল আলোচনায় আমরা এখন সরাসরি চলে যাব। দেখো ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি আমরা ফ্লো চার্ট। ভাই ফ্লো চার্ট এটা কি জিনিসটা, এটা সম্পর্কে আমরা একটু জানবো আগে, তারপর আমরা মূল কাজে চলে যাব। ফ্লো চার্ট এটা থেকে এইচএসসিতে আমরা যদি এইচএসসির কথা বলি ভাইয়া, এইচএসসি 2500 আছে,
এইচএসসি 2500 আছে, 26 ব্যাচ যারা তাদেরও আছে। 25 ব্যাচের জন্য এইচএসসি 25 ব্যাচে এটা 5 নাম্বারে আসবে, অর্থাৎ এটা মার্কস হবে 5, কিন্তু 26 ব্যাচের ক্ষেত্রে ভাইয়া এটা কিন্তু 10 নাম্বার। কয় নাম্বার ভাইয়া? 10 নাম্বার। ফ্লো চার্ট, ফ্লো মানে একটা ধারাবাহিক, ধারাবাহিক একটা তালিকা, চার্ট মানে একটা তালিকা, আর ফ্লো মানে ধারাবাহিক। তাহলে ধারাবাহিক কিছু তালিকা তোমাকে করতে হবে, এবং এই তালিকা করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই কিছু নিয়ম কানুন আছে ভাইয়া। এই জায়গাটায় আমরা মূল ভুলটা করি, আমরা সবাই ফ্লো চার্ট পারি, তবে সবাই ফ্লো চার্ট পারলেও তবে আমাদের যেই জায়গাটায় ভাইয়া সমস্যা হয়, নিয়মগুলোতে সমস্যা হয়। আমরা আজকে সবচেয়ে বেশি ফোকাস করব নিয়মে, কিভাবে তুমি ডেকোরেটিভ ওয়েতে খুবই সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারো তোমার খাতায়, এবং টিচারে যাতে তোমাকে 26 ব্যাচে যারা আছো তোমাদেরকে 10-এ 10 দিতে পারে, পাশাপাশি 25 ব্যাচে যারা আছো তোমাদেরকে যাতে 5-এ 5 দিতে পারে। সেই জন্যই আমরা আমাদের আজকের ক্লাসটাকে ডিজাইন করেছি ওইভাবে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি ভাইয়া ফ্লো চার্টের টোটাল 8টি নিয়ম আমরা দেখতে পাচ্ছি, 8টি নিয়ম। এই নিয়মগুলো অনুসরণ করার মাধ্যমে তুমি তোমার ফ্লো চার্টে ফুল মার্কস তুমি ক্যারি করতে পারবে। তাহলে ভাই আমি একটা নিয়ম পড়ব, এখানে 8টা নিয়ম আছে। একটা নিয়ম পড়ার পর যেমন আমি দেখতে পাচ্ছি প্রথমে একটি শিরোনাম দিতে হবে। এই নিয়মটার ব্যাখ্যা আমি কিন্তু পরের স্লাইডে রেখেছি, আবার তোমাকে দেখো আমি জাস্ট একবার পড়ে যাব, তারপর আমরা প্রতিটা নিয়মের ব্যাখ্যা করব। দেখো প্রথমে একটি শিরোনাম দিতে হবে, এটার ব্যাখ্যাটা আমি এই স্লাইডে করেছি। তাহলে আমাকে প্রথমে আমি একবার প্রত্যেকটা নিয়ম একবার পড়ে যাব, তারপরের পেজ থেকে আমরা এই নিয়মগুলার ধারাবাহিক ব্যাখ্যা দিব। আমাদের সাথে সাদিকা যুক্ত হয়েছে, জোবায়েত তামাল যুক্ত হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। শেখ আরিফুল, আচ্ছা অনেকেই যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি। সেহরির পরে ক্লাস হলে ভালো হয়, ইনশাল্লাহ আমরা সেহরির পরেও ক্লাস দিব, একদিনে 2টো করে ক্লাস দিব। এটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কতটুকু আমাদের ক্লাসে সক্রিয় থাকতেছো সেটার উপর নির্ভর করবে। দেখো আমি নিয়মগুলো একবার পড়ে যাই ভাইয়া। নিয়মগুলো কি বলেছে দেখো, আমি বলেছি প্রথমে একটি শিরোনাম দিতে হবে। তার মানে ফ্লো চার্ট করার একদম প্রথম যে নিয়ম ভাইয়া, প্রথম নিয়মটা, তুমি যে ফ্লো চার্টটা করবা ওইখানের উপর একটা শিরোনাম দিতে হবে, টাইটেল দিতে হবে। ভাই কীভাবে টাইটেল লিখবো আমরা এটা ইন ডিটেলস পরে আলোচনা করব। আগে এইটুকু মাথায় নিয়ে রাখো, একটা তোমাকে শিরোনাম বাধ্যতামূলক দিতে হবে। 2 নাম্বার ভাইয়া, আমরা 2 নাম্বার যে নিয়মটা দেখতে পাচ্ছি, প্রশ্নে প্রদত্ত বক্সটি সহ আয়তক্ষেত্রের মোট 6টি বক্স রাখতে হবে। ভাইয়া তোমার প্রশ্নে একটা বক্স দেওয়া থাকবে, এই বক্স সহ ওই বক্সে কিন্তু কিছু লেখা থাকবে, এবং এই বক্স সহ তোমাকে টোটাল 6টা বক্স রাখতে হবে। তার মানে অনেকের মনে প্রশ্ন আসে, ভাইয়া যেটা প্রশ্নে দেওয়া থাকবে বক্স ওইটা কি আমাকে আঁকতে হবে? হ্যাঁ অবশ্যই আঁকতে হবে, ওখানের ভিতরে যা আছে তাও লিখতে হবে, পাশাপাশি অতিরিক্ত আরও 5টা আঁকতে হবে। টোটাল ভাইয়া 6টা, আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। দেখো 3 নাম্বার যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি, বক্সগুলো হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল দুইভাবেই হতে পারে, অর্থাৎ এভাবেও তুমি করতে পারো বক্সগুলোকে ধারাবাহিকভাবে, এভাবেও করতে পারো। ভাই একটু প্র্যাকটিক্যালি দেখান, একটু ধৈর্য ধরো, প্র্যাকটিক্যালি দেখাবো। ভাইয়া 4 নাম্বার নিয়মে কি বলেছে ভাইয়া, 2টি বক্সের মাঝে একটি তীর চিহ্ন ব্যবহার হবে, অর্থাৎ তোমাকে এই বক্সগুলোর মাঝখানে, 2টা বক্সের মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আমি 5 নাম্বারে চলে যাই, আমি এগুলো একবার পড়ে তারপরে এক্সপ্লেইন করব। 5 নাম্বারে বলেছে প্রতিটি বক্সে নাম্বার ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রতিটি বক্সে 1 2 3 4 5 6 পর্যন্ত তোমাকে নাম্বার ব্যবহার করতে হবে। 6 নাম্বার ভাই খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট এইটুকু জেনে রাখো, আমরা ইন ডিটেলস যখন 6 নাম্বার এটা ধারণা দিব তখন এটা তুমি ভালো করে বুঝবা। আপাতত এইটুকু জেনে রাখো, ঘটনা প্রবাহ ঠিক রাখতে হবে। 7 নাম্বার যেই জায়গাটা তোমরা সবচাইতে বেশি ভুল করো ভাইয়া, তোমরা ফুল স্টপ ইউজ করো। ভাইয়া তুমি যদি ফ্লো চার্টে ফুল স্টপ ইউজ করো, টিচারও তোমার নাম্বারে ফুল স্টপ দিয়ে দিবে, অর্থাৎ তুমি 0 পাবা। তাহলে কোনোভাবেই তোমার ফ্লো চার্টে ফুল স্টপ ইউজ করা যাবে না। এবং 8 নাম্বারটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা হলো প্রশ্নে প্রদত্ত শর্ট, মানে এখানে কি বলছে, শর্ট নোটের গঠন অনুযায়ী বাকিগুলা করতে হবে, অর্থাৎ প্রশ্নটা যে স্ট্রাকচারে তৈরি হয়েছে ভাইয়া সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে বাকি 5টা এগুলো তোমাকে তৈরি করতে হবে। ভাইয়া আপনি কি বললেন নিয়ম, আমি তো ভালো করে বুঝি নাই, একটু ধৈর্য ধরো, কথা দিলাম
পুরো ফ্লোচার্ট আজকে এমনভাবে বুঝবা আর কোনো দিন ফ্লোচার্টের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কথা দিলাম। এবং 10-এ 10 কিংবা 5-এ 5 তুমি পরীক্ষার হলে পাবা। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম। এই 8টা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এই 8টা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নিয়ে ডান লিখো ভাইয়া, স্ক্রিনশট নিয়ে ডান লেখো, স্ক্রিনশট নিয়ে ডান লেখো ভাইয়া। এই 8টা নিয়মের স্ক্রিনশট নিয়ে ডান লেখো, 8টা নিয়ম এগুলো স্ক্রিনশট নিয়ে ডান লেখো ভাইয়া সবাই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা পুরো ফ্লোচার্টের সকল নিয়ম প্রথম পেজে নিয়ে আসছি, পুরো ফ্লোচার্টের সকল নিয়ম প্রথম পেজে নিয়ে আসছি। একটু ডান লেখো ভাইয়া, একটু স্ক্রিনশট নিয়ে ডান লেখো। একটু ডান লিখো ভাইয়া, অনেকে দেখতে পাচ্ছি লিখেছে ডান। থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদের একটা নেটের সমস্যা ছিল, এটা আগামীকাল দুপুর নাগাদ ঠিক হয়ে যাবে। তার মানে আগামীকাল রাত থেকে যে ক্লাসগুলো হবে একেবারে স্মুথলি হবে। আমরা একদম টেকনিক্যাল টিম নিয়ে আসছি শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে, এখানে যাতে কোনো নেটওয়ার্কের সমস্যা না দেয় ওই ব্যবস্থা করার জন্য। সাদিক আলম বলছে অনেক ভালো লাগে আপনার পড়া। থ্যাংক ইউ ভাইয়া। সবাই ডান লিখেছে। আমি এবার সরাসরি চলে যাব, এক একটা নিয়মের এক্সপ্লেইন করার চেষ্টা করব, আমরা চেষ্টা করব। প্রথম নিয়মটা আমরা দেখো এখানে লেখা আছে। প্রথম নিয়মটা কি বলছে ভাইয়া? প্রথমে একটি শিরোনাম দিতে হবে, অর্থাৎ ফ্লো চার্ট করার জন্য ফার্স্ট যে রুলস যেটা তোমাকে মেনটেন করতে হবে, না হলে তোমার 1 নাম্বার কেটে ফেলবে ভাইয়া, সেটা হলো তোমাকে একটা টাইটেল দিতে হবে। সাপোজ মনে করে এটা একটা প্রশ্ন, এটা ফ্লো চার্টের একটা প্রশ্ন লেখা আছে, রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা তোমাকে পড়তে বলেছে। মেক এ ফ্লো চার্ট, তোমাকে একটা ফ্লো চার্ট তৈরি করতে বলেছে। শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নজরুল, যেখানে নজরুলের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলোকে উল্লেখ করতে বলা হয়েছে তোমার ফ্লো চার্টে। এই জায়গাটা প্রশ্নটা ভাইয়া ভালো করে পড়তে হবে। আমরা অনেক সময় প্রশ্নই পড়ি না, প্রশ্নের প্যাসেজটা পড়ি, কিন্তু প্যাসেজের উপরে যে লাইনটা লেখা আছে এই লাইনতে আমরা গুরুত্ব দেই না। এই লাইনে যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু তোমার ঝামেলা আছে ভাইয়া। কেন ঝামেলা? সবসময় দেখবা, আজকে থেকে সবসময় দেখবা এই প্রশ্নে, প্রত্যেকটা ফ্লোচার্টের প্রশ্নে শোয়িং নামে একটা ওয়ার্ড থাকে। এই শোয়িং ওয়ার্ডের দিকে অবশ্যই তোমাকে ফোকাস করতে হবে। ভাইয়া টাইটেল কি দিব? আমি এখানে যা লিখছি এটাই টাইটেল দিবা, এর বাইরে আর কিচ্ছু দেওয়ার দরকার নাই। একটা প্যাটার্ন শিখবা ভাইয়া, ওইটা হুবহু বসাই দিবা, যে ফ্লোচার্ট আসুক ওইটা বসাই দিবা। জাস্ট এখানে আমি যে রেড মার্ক করেছি ওই অংশটা লিখবা না, ওই অংশে কি লিখবা, যেমন এ ফ্লোচার্ট অন, এই জায়গায় কিছু লিখবা না, এই জায়গা খালি রাখবা, ইজ গিভেন বিলো। এই জায়গায় তাহলে কি লিখবো? তোমার প্রশ্নে শোয়িংয়ের পরে যা আছে ওটা তুমি এই অংশে লিখে দিবা। শোয়িংয়ের পরের দিকে তোমাকে তাকাইতে হবে। শোয়িংয়ের পরে কি বলছে? শোয়িংয়ের পরে বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স। শোয়িংয়ের পরে কি বলছে? দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নজরুল। তাহলে নজরুলের ক্যারেক্টারিস্টিকগুলো তোমাকে লিখতে বলেছে। তাহলে আমরা এই ব্ল্যাক যে লেখাগুলো আছে এগুলো আমরা মুখস্থ বসাবো, তবে এই যে রেড মার্ক করা লেখাগুলো আমরা হুবহু বসাবো না। তোমার প্রশ্নে যা আছে তুমি শুধুমাত্র সেটাই লিখবা। অর্থাৎ শোয়িংয়ের পরে যে কথাগুলো আছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নজরুল এই অংশ, অন্য ফ্লোচার্টে তোমার প্রশ্নে যা আছে তুমি সেটাই বসাবা। ঠিক আছে? এইটা নাম্বার 1 নিয়ম। বুঝছো কিনা সবাই? নাম্বার 1 এই রুলসটার নিয়ম সবাই বুঝছো কিনা একটু জানাও ভাইয়া। সবাই বুঝছো কিনা এটা সবাই বুঝছো কিনা একটু জানাও। বুঝলে সবাই একটু জানাও, তাহলে আমি 2 নাম্বার নিয়মে চলে যাব ভাইয়া। 1 নাম্বার নিয়ম সবাই বুঝছো কিনা একটু জানাও। 1 নাম্বার নিয়ম সবাই বুঝছো কিনা একটু জানাও। 1 নাম্বার নিয়ম বুঝলে আমি 2 নাম্বার নিয়মে চলে যাব। নুসরাত জাহান লিলি বুঝছে, থ্যাংক ইউ ভাইয়া। অর্নি বলছে বুঝছি। মোস্তফা নাইম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আমি তাহলে 2 নাম্বার নিয়মে চলে যাই। দেখো এই দিগন্ত তালুকদার 1 নম্বর বক্সে এটা বসবে সেটা বলি নাই, একটু ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া। এইটা 6টা যে বক্স আঁকতে বলছিলাম তোমাকে, 6টা বক্সের ভিতরে টাইটেল হবে না, টাইটেল হবে বক্সের উপরে। এখানে আমি জাস্ট এমনিতেই ডিজাইনের স্বরূপ তোমাকে এই বক্সটা আঁকছি, এই বক্স কিন্তু আঁকতে হবে না।
টাইটেলে কোনো বক্স দিবা না ভাইয়া, 6টা বক্সের উপরে একটা শিরোনাম দিবা যেটার মধ্যে কোনো বক্স হবে না। ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমি 2 নাম্বার নিয়মে চলে যাই ভাইয়া। 2 নাম্বার নিয়মটা একদম সহজ, তোমরা একটু দেখো 2 নাম্বার নিয়মে কি বলেছে। 2 নাম্বার নিয়মে কি বলেছে আমরা একটু দেখি। 2 নাম্বার নিয়মে বলেছে ভাইয়া, দেখো প্রশ্নে প্রদত্ত বক্স সহ আয়তক্ষেত্রের আকৃতির মোট 6টি বক্স আঁকতে হবে। তাহলে ভাইয়া তুমি কয়টা বক্স আঁকবা? 6টা রেক্ট্যাঙ্গুলার বক্স আঁকবা, মানে আয়তক্ষেত্র দেখতে এমন 6টি বক্স আঁকবা, অর্থাৎ তোমাকে 6টা বক্স আঁকতে হবে। আমি তোমাকে এখানে ডিজাইন ফরম্যাটে দেখিয়ে দিয়েছি, এটা একদম সিম্পল একটা রুলস, এটা ফলো করতে হবে। অনেকে এই ছোটোখাটো বিষয়গুলো স্কিপ করে যায়, অনেক সময় বক্স আঁকে না, কোনোভাবে করে দেয়, ভাইয়া নাম্বার কিন্তু পাবা না। তার মানে এভাবে একই সমান 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 চেষ্টা করবা সমান রাখার 6টা বক্স আঁকার জন্য। দেখো আমরা 3 নাম্বার নিয়মে চলে যাই। 3 নাম্বার নিয়মে কি বলেছে? বক্সগুলো হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল দুইভাবেই হতে পারে। আমাদের অনেক সময় কনফিউশন থাকে, ভাইয়া এইভাবে লিখবো না এইভাবে লিখবো, অর্থাৎ এইভাবে হলে ভার্টিক্যাল নিচে নিচে, আবার পাশাপাশি হলে হরিজন্টাল। তুমি যে কোনো নিয়মে লিখতে পারবা, যে কোনো নিয়মে তুমি লিখতে পারবা। ঠিক আছে, তার মানে 3 নাম্বারে আমরা যে নিয়মটা বলছি, তোমার এই বক্সগুলো আয়তক্ষেত্রের বক্সগুলা তুমি চাইলে লম্বালম্বি লিখতে পারবা, চাইলে পাশাপাশিও লেখার সুযোগ আছে, অর্থাৎ হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল দুই টাইপেরই তুমি লেখার সুযোগ আছে। দেখো 4 নাম্বার নিয়ম ভাইয়া, দুটি বক্সের মাঝে একটি তীর চিহ্ন ব্যবহার করব। এই যে দেখো আমরা এখানে প্রত্যেকটা বক্সের দুটো বক্সের মাঝখানে মাঝখানে দেখো আমরা একটা একটা তীর চিহ্ন ব্যবহার করেছি। একইভাবে তোমাকেও দুটো বক্সের মাঝখানে অবশ্যই অবশ্যই একটা একটা তীর চিহ্ন ব্যবহার করতে হবে। এগুলো ছোটোখাটো বিষয় তুমি পরীক্ষার হলে অনেক সময় না করে চলে আসো, টিচারের কাছে তোমার খাতাটা যায়, দেখা যায় যে 5-এ তুমি 3 পেয়েছো, 10-এ তুমি 7 পেয়েছো। ভাইয়া এর মূল কারণ হলো তোমার প্রেজেন্টেশনের সমস্যা হচ্ছে ভাইয়া। তোমার এই সমস্যার মূল কারণ হলো ভাইয়া তোমার প্রেজেন্টেশনের সমস্যা, অর্থাৎ তোমাকে অনেক বেশি সুন্দরভাবে তোমাকে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, দেখো একজনে বলেছে পেন্সিল ইউজ করা যাবে কি না, যাবে, এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। পেন্সিল কলম তুমি যেটা কোনো একটা ইউজ করতে পারো, এটা কোনো বিষয় না। দেখো আমরা একটু 5 নাম্বার নিয়মে চলে যাই ভাইয়া। 5 নাম্বার নিয়মে কি বলেছে আমরা একটু দেখি। 5 নাম্বার নিয়মটা দেখো, 5 নাম্বার নিয়মে বলেছে প্রতিটি বক্সে নাম্বার ব্যবহার করতে হবে ভাইয়া, নাম্বার ব্যবহার করতে হবে। এই নাম্বার আমরা অনেক সময় ভুলে ব্যবহার করি না। তোমার প্রশ্ন যেটা দেওয়া থাকবে, একটা বক্স, এই 6টা বক্সের মধ্যে দেখবা যে একটা বক্স ওরা দিয়ে দিবে এবং ওখানে 1 দিয়ে ওরা কিছু ইনফরমেশন দিবে। এই একটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিবে, তুমি পরে 2 থেকে শুরু করবা, 2, 3, 4, 5, 6 তোমাকে অবশ্যই অবশ্যই নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে ভাই আমরা কি ব্যবহার করব? নাম্বার ব্যবহার করব। তুমি 1 নাম্বার ওরা দিয়ে দিবে, 2 থেকে তুমি শুরু করবা এবং 1 নাম্বারটাও কিন্তু তোমাকে বক্স এঁকে ওটা লিখতে হবে। আশা করি বুঝছো। আমরা 6 নাম্বার নিয়মে চলে যাই। সবচাইতে এই বিষয়ে আমরা প্রায় সময় ভুল করি, এই জায়গাটায় আমরা প্রায় সময় ভুল করি। এই একজনে বলছে স্যার হরিজন্টাল ক্ষেত্রে তো খাতায় জায়গা হবে না। আমি তো জানি জায়গা হবে না, তুমি ভার্টিক্যাল করবা, সমস্যা নাই তো। এই জন্যই তো বললাম 2টা নিয়মে করা যায়। আমি বলছি 2 নিয়মে করা যায়, তুমি চাইলে যে কোনো নিয়ম করতে পারবে। কেমন? আমরা চলে আসছি, হ্যাঁ আমরা চলে আসছি। দেখো আমরা 6 নাম্বার নিয়মে চলে আসছি। এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে ভাইয়া, একদম মনোযোগ দিয়ে বুঝো। আমি একটু তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো এই জায়গায় ধরো এটা একটা প্যাসেজ, এই যে প্যাসেজের ইনফরমেশন, এগুলা প্যাসেজের ইনফরমেশন। দেখো এই প্যাসেজে ধরো টোটাল 3টা করে 12টা লাইন আছে। এই প্যাসেজে ধরো ভাইয়া টোটাল 3টা করে 12টা লাইন আছে। একটু মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষার হলে টিচারে এই 12টার মধ্যে, এই 12টা লাইনের মধ্যে তোমাকে এই লাইনটা দিয়ে দিছে, এই লাইনটা দিয়ে দিছে। আমি একটু কালো কালার নেই, দেখো এই লাইনটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই 12টা লাইন আছে প্যাসেজে, 12টা সেন্টেন্স আছে, এই লাইনটা দিয়ে দিছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 নাম্বার লাইনটা দিয়ে দিছে। তাহলে 5 নাম্বার লাইনটা দিছে মানে আমি যদি কোনো একটা মানুষের, ব্যক্তির কোনো একটা যদি জীবনী আমি পড়ি, তাহলে এখানে হবে তার জন্ম, এখানে হবে তার জন্ম, এখানে তার শৈশব,
এখানে তার স্কুলে প্রাইমারি স্কুল, এখানে আমি লিখতে পারি প্রাইমারি স্কুল। দেখো এখানে আমি লিখব প্রাইমারি স্কুল। দেখো দেখো 3 নম্বরে প্রাইমারি স্কুল, এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। 4 নম্বরে ধরো হাই স্কুল ভাইয়া, 4 নম্বরে হাই স্কুল। 5 নম্বরে ধরো কলেজ লাইফ, 5 নম্বরে কলেজ লাইফ। 6 নম্বরে ইউনিভার্সিটি লাইফ, 6 নম্বরে ইউনিভার্সিটি লাইফ। 7 নম্বরে জব, তারপরে ধরো তার বিবাহ ধরতে পারো, তারপর আমরা তার বিবাহ ধরলাম, তারপর আমরা বিবাহ ধরলাম, তারপর তার সন্তান ধরলাম। তাহলে আমাকে বলো এইভাবে তার জীবনের গল্প আমরা বলছি। তিনি প্রথমে জন্মগ্রহণ করেছেন, তারপর তিনি শৈশব পার করেছেন, প্রাইমারি স্কুলে পড়েছেন, হাই স্কুলে পড়েছেন, কলেজ লাইফে পড়েছেন, ইউনিভার্সিটি লাইফে পড়েছেন, জব হয়েছে, বিবাহ করেছে, তারপর সন্তান হয়েছে। প্রশ্নে যিনি প্রশ্ন করেছেন উনি তোমাকে একটা তথ্য দিয়ে দিবে। উনি কলেজ লাইফের তথ্য যদি দিয়ে দেয়, তুমি কোনোভাবেই কলেজ লাইফের উপরের অংশ থেকে আর লেখার সুযোগ নাই। কলেজ লাইফের উপরের অংশ থেকে আর লেখার সুযোগ নাই, তোমাকে লিখতে হবে ধারাবাহিকভাবে। এর পরে যাইতে পারবা তুমি, তার মানে 2 নাম্বার লিখলে ইউনিভার্সিটি লিখতে পারবা, 3 নম্বরে লিখলে তুমি জব লিখতে পারবা, 4 নম্বরে বিবাহ লিখতে পারবা। কোনোভাবেই 4 নম্বরে গিয়ে আবার জন্ম লিখতে পারবা না। আমার কথাটা বুঝছো কিনা আমি জানি না, আমি আরও ক্লিয়ার করবো এই বিষয়টা। দেখো তুমি কলেজ লেখার পর প্রশ্নে কলেজ দেওয়া আছে, তুমি কলেজ দেওয়ার পর তুমি ইউনিভার্সিটি না লিখে তুমি জব লিখছো, কোনো সমস্যা নাই। কিন্তু এর পরের থেকেই হবে, অর্থাৎ বিবাহ সন্তান এগুলাই হবে, কোনোভাবে আবার এটা ইউনিভার্সিটি যেতে পারবে না। আমি একটু সহজভাবে এই জায়গায় আরেকটু ক্লিয়ার করি ভাইয়া। আমরা যদি বলি 1947-এ দেশভাগ, 1952-তে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, 1947-এ 52-তে ভাষা আন্দোলন, 1966-তে 6 দফা, 1971-এ মহান মুক্তিযোদ্ধা, 2024-এ ধরো এই কোটা আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলো না কেন ভাইয়া। এই যে একটা ধারাবাহিকভাবে আমি লিখেছি। প্রশ্নে যদি টিচারে যদি একটু দেখো তোমরা, প্রশ্নে টিচারে যদি 52 সালের তথ্য দিয়ে দেয়, তুমি 2 নম্বরে গিয়ে কখনো 47 সালের তথ্য লিখতে পারবা না, তোমাকে অবশ্যই নিচের দিকে যাইতে হবে। তুমি কোনো কারণে 66 লিখলা না, তুমি 71 লিখলা, তাহলে 71 যদি লেখো এরপরে তোমাকে 71-এর পরের তথ্যই দিতে হবে, কোনোভাবে 71-এর উপরে আর যাইতে পারবা না। তার মানে তুমি প্যাসেজ পড়ে আগে যদি দাগিয়ে ফেলতে পারো এই 6টা ইনফরমেশন তুমি লিখবা, তাহলে তোমার জন্য ভালো, ঠিক আছে। যেমন এই জায়গায় আমি একটা উদাহরণ দিয়েছি ভাইয়া, সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে, তারপর ব্রেকফাস্ট করে, তারপর স্কুলে যায়, তারপরে লাঞ্চ করে, তারপরে বই পড়ে, তারপর ঘুমাতে যায়। তাহলে আমি 6টা ধারাবাহিক তথ্য দিয়েছি। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমি যদি কোনোভাবে সকালে 6টায় ঘুম থেকে উঠেই বললাম লাঞ্চ করে, এরপর আবার 3 নম্বরে তথ্য দিলাম যে রাতে ঘুমাতে যায়, 4 নম্বরে দিলাম যে বিকেলে খেলতে যায়, তাহলে কিন্তু হবে না ভাইয়া। তাহলে আমাদের ধারাবাহিকতাটা মেনটেন হয় নাই। এই জিনিসটা কারা কারা বুঝছো? নাম্বার 6 রুলস কারা কারা বুঝছো আমাকে একটু জানাও। বলো ভাইয়া 6 নাম্বার আমরা বুঝছি, বলো ভাইয়া 6 নাম্বার আমরা বুঝছি। আর না বুঝলে এটাও কমেন্ট করো ভাইয়া 6 নাম্বার বুঝি নাই, না বুঝলে এটাও কমেন্ট করো তোমরা 6 নাম্বার বুঝি নাই। আর বুঝলেও বলো যে ভাইয়া 6 নাম্বার নিয়মটা আমরা বুঝছি, একটু কমেন্ট করো। একজনে বলছে শোয়িং না লিখে হাইলাইটিং লেখা যাবে কিনা। ভাই শোয়িং তো আমি লিখতেই বলি নাই, শোয়িংয়ের পরের অংশ থেকে তুমি লিখবা, ঠিক আছে। স্যার বক্সগুলো কি পেন্সিল দিয়ে করবো কিনা? পেন্সিল দিয়ে করো, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। স্যার ইনফরমেশন, আব্দুল্লাহ আল আরমান বলছি ইনফরমেশন এক সাইজের হতে হবে, একটু বড় ছোট এগুলো কোনো বিষয় না, তবে সুন্দর করে আগে বক্সগুলো এঁকে ফেলতে পারলে ভালো হবে। সামি বলছে বুঝছি স্যার, সাইমন শর্মা বুঝছি, জয়িতা বুঝছি, স্নেহা বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। সবাই বলতে যদি সাল বা মানুষের তথ্য বা গুণ বা কাজের তথ্য দিলে ভাইয়া এটা আসলে তথ্যের উপর নির্ভর করে, সাল দিলে তো অবশ্যই সিকোয়েন্স মেনটেন হবে। কিন্তু এখানে ও একটা কথা বলেছে, ওর বৈশিষ্ট্য বলছে, বৈশিষ্ট্য ভাইয়া তো আগে পরে হইতে পারে না। কে কম্পিউটার জানে, ওর দক্ষতাগুলো লিখতে বলছে, কম্পিউটারও জানে, পাশাপাশি সে ক্রিকেট খেলাও জানে, ফুটবল খেলাও জানে, এটা তো আর আগে পরে হয় না ভাইয়া। তাইলে ভাইয়া প্যাসেজের সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্যাসেজে যদি ক্রিকেটের কথা আগে বলে তুমি ক্রিকেট আগে লিখবা,
তারপরে যদি ফুটবল বলে ফুটবল লিখবা, তারপরে যদি তোমার কম্পিউটার স্কিল বলে কম্পিউটার স্কিল লিখবা। এই একজনে বলছে টাইটেল না দিলে কি নাম্বার কাটা যাবে? অবশ্যই কাটা যাবে, এটা একদম কনফার্ম, এটা নিয়ে কোনো ডাউট নাই। একদম সবগুলো সিকোয়েন্স করে লিখতে হবে। আমি এক কথায় বলি ভাই, সিকোয়েন্স যদি না বুঝো, একদম সিম্পল সিকোয়েন্স যদি না বুঝো এইটা করতে পারো। একদম সিম্পল একটা কথা বলে দেই, সিকোয়েন্স যদি না বুঝো এই জিনিসটা করতে পারো। জিনিসটা হলো কি, এই প্যাসেজের মধ্যে তুমি কোনো কারণে এখন 2 নাম্বারে এই তথ্যটা লিখলা, এটা লিখার পর 3 নাম্বারে আর কোনোভাবে এটার উপরে যেতে পারবা না, এই লাইনের নিচের দিকে নামতে হবে তোমাকে। এই লাইনের নিচের দিকে এটা লিখতে পারবা, এটা লিখতে পারবা, কিন্তু আবার এটা লিখার পর তুমি কোনো কারণে 5 নাম্বারে এসে তুমি একদম শেষ লাইন লিখে ফেলছো, তাহলে তোমার ফ্লো চার্ট হবে না ভাইয়া। কারণ তুমি 6 নাম্বারে তখন কি লিখবা? 6 নাম্বারে কি লিখবা? তুমি কি আবার উপর দিকে উঠতে পারবা? কোনোভাবে ওঠার সুযোগ নাই। এই সিকোয়েন্সগুলো মেনটেন করার চেষ্টা করবা, সর্বাত্মক চেষ্টা করবা। এই সিকোয়েন্সগুলো মেনটেন করার সর্বাত্মক চেষ্টা করবা। আশা করি বুঝছো। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি বুঝছো। আমি 8 নাম্বার নিয়মে চলে যাই, এই 7 নাম্বার, সরি আমি 7 নাম্বার নিয়মে চলে যাই। 7 নাম্বার নিয়মটা সবচেয়ে সহজ, ফুল স্টপ ব্যবহার করা যাবে না। তুমি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে আমি একটা তো ফুল স্টপ ব্যবহার করি নাই, আমাদের মনের অজান্তে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিই। এটা কিন্তু ঝামেলা আছে ভাই। ফ্লো চার্ট করার সময় এই বিষয়টা 100% কনসেন্ট্রেট ঠিক রাখবা, কোনোভাবেই যাতে ফুল স্টপ দেওয়া যাবে না, কোনোভাবেই ফুল স্টপ দেওয়া যাবে না। আশা করি তোমরা বুঝছো। 8 নাম্বার নিয়মটা আমরা দেখি। এই নিয়মটা একটু 5 মিনিট সময় নিব ভাইয়া, একটু ধৈর্য ধরো, চোখ কান খোলা রাখো, পারলে খাতা নিয়ে বসো। এই বিষয়টা একটু বুঝাই দিতে হবে ভাইয়া। প্রশ্নে প্রদত্ত শর্ট নোট অনুযায়ী বাকিগুলা করতে হবে। প্রশ্নে তোমাকে একটা তথ্য দিয়ে রাখবে ভাইয়া, আজকে থেকে মনে রাখবা এই ফ্লো চার্টে আজকে থেকে মনে রাখবা এই ফ্লো চার্টে কখনো সেন্টেন্স হয় না ভাইয়া, কখনো সেন্টেন্স হয় না। তাহলে ভাই কি হয়? এখানে হয় ফ্রেজ। ভাইয়া ফ্রেজ মানে কি? যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে ভাইয়া ফ্রেজও বসাইতে পারো বা শর্ট নোটও বলতে পারো। তাইলে আমরা ফেসবুকে মাঝে মাঝে শর্ট নোট দেই না? তোমরা এই যে স্টোরির মধ্যে শর্ট নোট ইউজ করো না, মানে 2-3 শব্দে তুমি কোনো একটা মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা করো, এটাই হলো শর্ট নোট। কিংবা পত্রিকায় দেখবা অবশেষে তাকে পাওয়া গেল, কি পাওয়া গেল কিছুই জানো না, এই ধরনের নোট, এই যে শিরোনাম দিল, এটার নামই হলো ফ্রেজ। ঠিক আছে, যেখানে কোনো ফাইনাইট ভার্ব ইউজ হয় না জেনারেলি। তাইলে বলো ভাইয়া আমরা কোনোভাবেই সেন্টেন্স লিখতে পারবো না ফ্লো চার্টে। ব্যাস সেন্টেন্স লেখা যাবে না মানে তুমি কোনোভাবেই সাবজেক্ট আনার চেষ্টা করবা না বাক্যে। অর্থাৎ তুমি যেই ফ্লো চার্টে যেগুলো লিখবা 6টা, এখানে কোনোভাবেই সাবজেক্ট আনবা না ভাইয়া। অক্সিলারি ভার্ব কোনোভাবে আনার চেষ্টা করবা না, মডেল অক্সিলারি ভার্ব কোনোভাবে আনার চেষ্টা করবা না। আমি 3টা জিনিস যত সম্ভব চেষ্টা করবা অ্যাভয়েড করার জন্য। তাহলে প্যাসেজ থেকে কোনোভাবেই সাবজেক্ট আনবা না, অক্সিলারি ভার্ব আনবা না, মডেল অক্সিলারি আনবা না। তাহলে ভাইয়া আনবো কি? একটু বলে দিচ্ছি ভাইয়া, আনবো কি এটা একটু বলে দিচ্ছি ভাইয়া। ভাইয়া কি আনবো এটা বলে দিচ্ছি আমি, একটু ধৈর্য ধরো, আমি বলে দিচ্ছি কি আনবো। দেখো প্রশ্নে দেখবা যে ওয়ার্ডটা দ্বারা শুরু হয়েছে, প্রশ্নে কিন্তু একটা দেওয়া থাকবে, ওখানে দেখবা কোন ওয়ার্ডটা দ্বারা শুরু হয়েছে। ভাইয়া কোন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে এটা আমি কিভাবে বুঝবো? আমি তোমাকে কয়েকটা বলে দিচ্ছি, এইগুলাতেই মূলত শুরু হয়। প্রথমত দেখবা তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে শুরু হতে পারে 1 নাম্বারে। 2 নাম্বারে তুমি দেখতে পারো টু এর সাথে ভার্বের বেস ফ্রম অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু হইতে পারে। তুমি 3 নাম্বারে এমনও দেখতে পারো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে বলো, আমি বলছি ভাইয়া তোমাকে প্রশ্নে যে একটা বক্স 1 নাম্বার তথ্য দেওয়া থাকবে, এই 1 নাম্বার তথ্যে অনেক সময় দেখবা যে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটা অনেক সময় হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এই ওয়ার্ডটা অনেক সময় হবে টু প্লাস ভার্বের বেস ফ্রম, অনেক সময় হবে ভাইয়া প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, অনেক সময় দেখবা তুমি
বাই দিয়ে শুরু হইতে পারে। বাই মানে প্রেপোজিশন, এটা আমি আর না লিখি। অনেক সময় দেখবা বাই দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রেপোজিশন দিয়ে শুরু হয়। তাছাড়াও বিভিন্ন সময় তুমি দেখবা V1 দিয়ে শুরু হয়, V2 দিয়ে শুরু হয়, V3 দিয়ে শুরু হয়, কিংবা অনেক সময় দেখবা ভার্বের সাথে এস বা ইএস দিয়েও শুরু হতে পারে। ভার্বের সাথে এস বা ইএস দিয়েও শুরু হতে পারে। তাইলে বলো ভার্বের সাথে এস বা ইএস। আমাকে একটু এই বিষয়টা ক্লিয়ার করবা। তার মানে তোমাকে প্রশ্নে যে শর্ট নোটটা দেওয়া থাকবে ওই 1 নাম্বার শর্ট নোটের প্রথম যে ওয়ার্ড এই জায়গায় তুমি একটু তাকাবা। এই জায়গায় তাকালে তুমি দেখবা হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, নাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে, নাহলে প্রেপোজিশন এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, নাহলে দেখবা V1 দেওয়া আছে অথবা V2 দেওয়া আছে কিংবা V3 দেওয়া আছে, কিংবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে। এইগুলো দিয়ে মূলত তোমার 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে আনসার, সেই ওয়ার্ডটা মূলত শুরু হয়। বেসিক্যালি এগুলো হলো একদম বেসিক যেগুলো দিয়ে শুরু হয়। দেখো প্রশ্নে কখনো যদি সেন্টেন্স থাকে বা প্রশ্নে কখনো পুরোপুরি সেন্টেন্স থাকবে না, সাবজেক্ট ভার্ব একদম সব কিছু দিয়ে সেন্টেন্স থাকবে না। এটা একটা ফ্রেজ হবে, শর্ট নোটস হবে, একেবারে ছোট আকারে কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে। সো কোনোভাবেই সেন্টেন্স হওয়ার সুযোগটা নাই এই জায়গায়, ঠিক আছে? দেখো অনেকেই প্রশ্ন করছে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। আমি একটু প্র্যাকটিক্যালি যাব। দেখো প্র্যাকটিক্যালি যাব। দেখো কোনো কারণে তুমি বুঝতে পারছো ভাইয়া, এইটা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে আমাকে একটু ডান দাও, এই জায়গাটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। স্ক্রিনশট নিয়ে একটু ডান লেখো ভাইয়া, স্ক্রিনশট নিয়ে একটু ডান লেখো। বক্স বড় ছোট হলে কি কোনো সমস্যা আছে? আমি তোমাকে বলবো যে সর্বাত্মক চেষ্টা করবা সবগুলো একই সাইজের নেওয়ার জন্য, একটু বড় করে নিবা, সমস্যা তো নাই তো ভাই। স্ক্রিনশট নিয়ে একটু ডান লেখো, স্ক্রিনশট নিয়ে একটু ডান লেখো। আরমান ডান একজন, বাকিরা কি স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা একটু বলো ভাইয়া দ্রুত, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটু ডান লেখো ভাইয়া, একটু ডান লেখো। আজকের ক্লাস শেষে কিন্তু ভাইয়া মজা আছে, শেষে কিন্তু তোমাদেরকে নিয়ে আমি একসাথে 2টা ফ্লোচার্ট সমাধান করব ভাইয়া, একসাথে 2টা ফ্লোচার্ট সমাধান করব। ইশাদ বলছে ডান, থ্যাংক ইউ ভাইয়া। মুস্তফা আর নাইম থ্যাংক ইউ ভাইয়া। দিগন্ত তালুকদার, আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই নিয়ে ফেলেছ। দেখো আমার এখানে একটু কমেন্টগুলো একটু পরে আসতেছে, ঠিক আছে? এটা আশা করি কালকে থেকে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো এই জায়গাটা দেখো, আমরা যদি এই প্যাটার্নটা দিয়ে তাকাই, তুমি নিঃসন্দেহে বুঝতে পারছো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই ফ্রেজটা শুরু হয়েছে ভাইয়া। তাইলে আমাকে যে আনসারগুলো লিখতে হবে সবগুলাই কিন্তু এটার মতো করে লিখতে হবে। ওয়াকিং এই ভার্বটাই যে হইতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু ভার্ব প্লাস আইএনজি এই স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই হইতে হবে। তুমি দেখো ওয়াকিং, হ্যাভিং, ভার্ব কিন্তু একই না, বাট স্ট্রাকচার ভার্বের গঠনটা কিন্তু একই। ভার্বের সাথে আইএনজি, হ্যাভিং, গোয়িং, হ্যাভিং। অনেকে একটু স্মার্ট হয়ে গোয়িং এর আগে অন্য একটা কিছু লাগাবে, যাবেগা ডাইরেক্ট যাবেগা, নাম্বার পুরা যাবেগা। আমি বারবার বলতেছি কোনোভাবে এখানে অতিরিক্ত চালাক হওয়ার সুযোগ নাই। তাহলে এইটা দেখলাম ভার্বের সাথে আইএনজি। ভাই এখানে দেখো ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে, আরেকটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। সেম ভাবে এখানেও ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। ডেভেলপস, গিভস, লিডস, হেল্পস, এনেবলস, প্রিপেয়ার্স। তাহলে বলো প্রত্যেকটার সাথে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। প্রশ্নে প্যাসেজ দেওয়ার পর তোমাকে এরকম একটা উত্তর করে দিবে ওরা, 1 নাম্বারটা ওরা দেখাই দিবে ভার্বের সাথে অ্যাস যুক্ত করেছি আমরা। তুমি বাকি যে 5টা করবা তোমাকে অবশ্যই ভার্বের সাথে অ্যাস যুক্ত করতে হবে। তুমি যে বাকি 5টা করবা ভাইয়া তোমাকে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? অ্যাস যুক্ত করতে হবে, অ্যাস যুক্ত করতে হবে। স্যার আরেকটু বুঝাই দেন, কোনটা বুঝাই দিব একটু স্পেসিফিকভাবে বলো ভাইয়া। পুষ্পা কোনটা বুঝাই দিব একটু বলিও, কোনটা বুঝাই দিব একটু বলিও। আশা করি এই স্ট্রাকচারটা বুঝতে পারছো। দেখো এখানে 3 নাম্বার আরেকটা স্ট্রাকচার দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত, ভার্বের সাথে আইএনজি, প্রত্যেকটা কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এর পরের স্ট্রাকচারটা দেখো ভার্বের বেস ফর্ম বসেছে। এর পরের স্ট্রাকচারটা দেখো আর্টিকেল দিয়ে শুরু হয়েছে ভাইয়া, আর্টিকেল দিয়েও মাঝে মাঝে শুরু হইতে পারে। তোমাকে এটা একটা ফ্রেজ, তোমাকে এগুলো দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? যে স্ট্রাকচার দিয়ে শুরু হবে সেই স্ট্রাকচার দিয়ে তোমাকে শেষ করতে হবে। দেখো এখানে গাইডেড, স্ট্রাগলড, ফাইট,
সরি ফট ওন, ঠিক আছে। এখানে তোমার V2 বা V3 দিয়ে শুরু হয়েছে। দেখো আমি এইগুলা তোমাদেরকে আলোচনা করিয়েছি, এবার ইনশাল্লাহ তোমাদেরকে প্র্যাকটিক্যালি দুইটা ফ্লোচার্ট শেষ করে দিব, প্র্যাকটিক্যালি দুইটা ফ্লোচার্ট শেষ করে দিব। স্যার ফার্স্টের 3টা মিল থাকলে হবে না ভাইয়া, সবগুলা মিল থাকতে হবে, প্রত্যেকটা মিল থাকতে হবে। 6টার স্টার্টিং একই হইতে হবে ভাইয়া, 6টার স্টার্টিং একই হইতে হবে, শুরুটা যে ওয়ার্ড ওইটা একই হইতে হবে। দেখো ভাইয়া আমি একটু তোমাদেরকে, আমাদের একটা পেইড ব্যাচ আছে, এই পেইড ব্যাচটার একটু কথা বলে নেই। আমাদের পেইড ব্যাচের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, আগামী সপ্তাহে একদম প্রথম দিকে শুরু করব আমরা আমাদের পেইড ব্যাচ। 25 ব্যাচ এবং 26 ব্যাচ, 2 ব্যাচের জন্যই আমরা এখানে লিখে রেখেছি 50টি লাইভ ক্লাস, 50টি রেকর্ড ক্লাস। আমরা কিন্তু এর থেকে বেশি ক্লাস দিব, যেই ক্লাসগুলো একদম বেসিক থেকে শুরু করব। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2 পেপারে কিন্তু আমরা পড়াবো ইনশাল্লাহ, এবং তোমাদেরকে বোর্ড প্রশ্নের সমাধান করে দিব, টেস্ট পেপারের কিছু কলেজ প্রশ্ন সমাধান করে দিব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তোমাদের থেকে 20টা মডেল টেস্ট নিব। আর আমাদের তো একদম স্মার্ট, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের স্লাইডগুলো কত সুন্দর করে একদম গোছানোভাবে ডিজাইন করা। একইভাবে আমরা আমাদের লেকচার শিটগুলোকে অনেক পূর্ণাঙ্গভাবে সুন্দর করে ডিজাইন করেছি। তো তোমরা যারা এখনও ভর্তি হওনি অবশ্যই এই নাম্বারে সেন্ড মানি করে 499 টাকা আজকের মধ্যে ভর্তি হয়ে যাও। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। আজকের মধ্যে ভর্তি হলে আমার সাথে যোগাযোগ করবা, আমি কিছুটা হলেও তোমাদেরকে ডিসকাউন্ট করে দিব। তো আমি আর কথা না বাড়াই, আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। তোমরা একটু আমাকে সহযোগিতা করবা। স্যার বই দেখলাম, কি দেখলাম, ফার্স্টেরটা এন দিয়ে শুরু। ভাই একটা স্ক্রিনশট দিও আমাকে একটা স্ক্রিনশট দিও, এটার একটা স্ক্রিনশট দিও অর্নি। দেখো ভাইয়া এই জায়গায় আমরা একটু দেখি, এখানে কি বলেছে, এখানে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট। আমরা এই জায়গাটা পড়ি না ভাইয়া, এটাই গুরুত্বপূর্ণ। রিড দ্য ফলোইং টেক্সট, এবং তারপর কি বলেছে আমরা একটু দেখি। অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, তোমাকে একটা ফ্লো চার্ট তৈরি করতে বলছে। শোয়িং, ভাইয়া আমরা যে ওয়ার্ডটা খুঁজতেছিলাম তাকে আমরা পেয়ে গেছি। সো শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ। তাহলে ভাইয়া এই জায়গাটা আমরা টাইটেলে ইউজ করব, এই জায়গাটা অর্থাৎ শোয়িং এর পরে আর কিচ্ছু দেখার প্রয়োজন নাই ভাইয়া। শোয়িং এর পরে যে কথাগুলো আছে এটা আমরা কোথায় ইউজ করব, আমরা টাইটেলে ইউজ করব। আমরা একটু দেখি এটা আমরা কোথায় ইউজ করব, টাইটেলে ইউজ করব। দেখি আমরা একটু প্রশ্নটা মেলে ধরি, তোমরা এটা এখন সলভ করবা, আমাকে একটা বলবা, 5 জনে 5টা বলবা। ভাই মডেল টেস্টগুলো অনলাইনে নিব, তোমরা খাতা তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে আমাকে পিডিএফ পাঠালে আমি সুন্দর করে কোথায় কোথায় সমস্যা সব বলে দিব, ঠিক আছে। একদম বেসিক থেকে পড়াবো ভাইয়া। এটা হলো যে প্রশ্ন প্যাসেজ, এবং এই প্যাসেজের টাইটেলটা আমি লিখে দিয়েছি, ফ্লো চার্ট অন দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ ইজ গিভেন বিলো। আমি টাইটেল লিখে দিয়েছি এবং প্রথমটা আমি করে দিয়েছি। আমাকে একটু বলো এখানে স্ট্রাকচার, হ্যাঁ অনলাইনে, এখানে স্ট্রাকচার কিভাবে শুরু হয়েছে আমাকে একটু বলো, আমাকে একটু বলো কিভাবে শুরু হয়েছে স্ট্রাকচারটা আমাকে একটু বলো ভাইয়া। এটা শুরু হয়েছে কিভাবে, এটা কিভাবে শুরু হয়েছে, এবং বাকিগুলো আমাকে কিভাবে করতে হবে, সবাই একটা বলতে হবে, আমাকে একটা বলতে হবে। আমি এখানে লেখা আছে গেটিং ম্যারিড আর্লি, আমি প্যাসেজটা খুলে দিচ্ছি, তোমরা আমাকে একটা বলো। আমি ভাইয়া বুঝছি, হ্যাঁ স্নেহা বলছে ভার্ব প্লাস আইএনজি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ভার্ব প্লাস আইএনজি আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন হলো এই প্যাসেজ থেকে আমি বসলাম, সবাই এটা কি বি4 কি ঈশা, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। গেটিং, সপ্তাহে ক্লাস কয়দিন ভাইয়া, আমরা 100টা ক্লাস দিব, 2.5 মাসের মধ্যে শেষ করবো। এবার তুমি হিসাব করো কয়টা ক্লাস হবে, ঠিক আছে। সবাই আনসার করছে, আমি তোমাদের থেকে আনসার চাচ্ছি ভার্ব প্লাস আইএনজি দিয়ে। তোমরা এই প্যাসেজটা পড়ে আমাকে একটা করে সবাই বলো, তাহলে আমার আনসারটা খুব সহজে হয়ে যাবে। দেখি একটু ট্রাই করো, দেখি ভাইয়া। ধীমান, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? এই ঈশাটা ঠিক আছে, ঈশা বি4, এটা নতুন একটা স্ট্রাকচার, সমস্যা নাই। ভার্ব প্লাস আইএনজি মানে বি4, আমরা শিখবো, সমস্যা নাই ইনশাল্লাহ। দেখো এই
প্রণয় দাস বলছে ড্রপিং আউট অফ স্কুল, থ্যাংক ইউ ভাইয়া। এই দেখো ও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছে, ড্রপিং আউট অফ স্কুল। দেখো আমরা একটু দেখি ধারাবাহিকতা মেনটেন হয়েছে কিনা। এখানে বলেছি কি গেটিং ম্যারিড আর্লি, অর্থাৎ ম্যারিড কথাটা প্রথমেই চলে আসছে, তাহলে ও বলেছে ড্রপিং। তো ড্রপিং আমরা কোথায় দেখতে পাচ্ছি, ও কোথা থেকে নিয়েছে এটা, এই যে এখান থেকে, শি ইউজুয়ালি। ভাইয়া এই জায়গাটা আমি একটু দেখি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারেই পড়াবো, দুই পেপারই শেষ করাবো। একটু দেখো ভাইয়া, একটু দেখো, আমি এই জায়গাটা একটু বুঝাচ্ছি। দেখো ওরা যেটা আনসার করছে এই জায়গাটা একটু বুঝাচ্ছি। শি ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল, এই জায়গা থেকে শিটা কেটে দিতে হবে, কারণ এটা সাবজেক্ট, অ্যাডভার্ব দরকার নাই। ইউজুয়ালি এটা হলো মূল ভার্ব, এই ভার্বের সাথে অ্যাস যুক্ত আছে, কিন্তু এই ভার্ব সরাসরি আনার সুযোগ নাই, এই ভার্ব সরাসরি আনার সুযোগ নাই। তাইলে এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, কারণ প্রশ্নের স্ট্রাকচার হলো ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ড্রপ যোগ আইএনজি, ড্রপিং। ভেরি গুড। এই ঈশা আমি এটাই বলতে চাচ্ছি, B4 মানে আজকে থেকে ভার্ব প্লাস আইএনজি, ইনশাল্লাহ এটাও একটা স্ট্রাকচার, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমার কথা হলো বুঝলেই হয়েছে ভাইয়া। দেখো ঈশা খুবই ভালো স্টুডেন্ট আমাদের। দেখো অনেকে বলছে লুজিং মোবিলিটি, ভেরি গুড, লুজিং মোবিলিটি এই যে এই জায়গা থেকে বলছে, এটা কোথায়, এখানে কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে আমাদেরকে। আর কি কি বলছে আমি একটু পড়ি। বিগিনিং ফুল টাইম ওয়ার্ক, কমেন্ট তো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। লুজিং মোবিলিটি সবাই লিখছে এটাই। গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক, মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া, তোমরা তো দেখি অসাধারণ, তোমরা খুবই অসাধারণ। দেখি আমি একটু সরে যাই, তোমরা একটু ট্রাই করো। এই সবাই একই দিলে হবে, লুজিং সোশ্যাল স্ট্যাটাস, সবারটা একই হয়ে যাচ্ছে কেন? ওয়ার্কিং ফুল টাইম ইন লস হাউস, অসাধারণ, খুবই ভালো লাগতেছে, তোমরা খুবই ভালো বুঝছো। গেটিং মার্জিনালাইজড, জয়িতা আপু তুমি খুব ভালো বুঝছো। সামি তালুকদার গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক। আমার তো আর আনসার লিখতেই হবে না, অলরেডি 5টা 6টার বেশি হয়ে গেছে, এতগুলা লিখে কি করব? আমরা একটু চলে যাই, দেখি আমাদের আরও একটা সমাধান করতে হবে, কিন্তু আমরা একটু চলে যাই ভাইয়া, আমরা একটু দেখি আনসারগুলো আমার লেখা আছে, একটু দেখো তোমাদের সাথে মিলে গেছে। দেখো ড্রপিং আউট অফ স্কুল, লুজিং মোবিলিটি, লুজিং সোশ্যাল স্ট্যাটাস, তারপর কি বলছে গেটিং মার্জিনালাইজড, অর্থাৎ গেটিং মার্জিনালাইজড মানে এক কোণে হয়ে যাওয়া, ঠিক আছে। বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ, এই 6 নাম্বারটা ছাড়া মোটামুটি সবগুলা তোমাদের সাথে আমার মিলে গেছে, সবগুলা মিলে গেছে। আমি আর এটা নিয়ে কথা না বলি, আমরা এর পরেরটাই চলে যাই। ভাই আরেকটা আছে, দেখো আরেকটা আছে, এই জায়গায় বলা আছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য গোল অফ এডুকেশন। ভাইয়া এটা টাইটেল কি হবে? তোমরা টাইটেলটা লিখো, দেখি টাইটেলটা একটু লেখো কমেন্টে, সবাই টাইটেলটা লেখো কমেন্টে, তোমরা টাইটেলটা লেখো দেখি। বিকামিং ভালনারেবল টু অল ফর্ম অফ অ্যাবিউজ। আমি অনেক পরে কমেন্ট পড়তেছি, ইনশাল্লাহ নেটের সমস্যা আগামীকাল থেকে আর থাকবে না, ঠিক আছে। দেখি এটার জন্য ফ্লো চার্ট হলে টাইটেল কি হবে? সবাই একটু টাইটেলটা লেখো, এটার জন্য ফ্লো চার্ট হইলে টাইটেল কি হবে? টাইটেলটা একটু লেখো ভাইয়া, একটু টাইটেলটা লেখো দেখি, টাইটেল লিখতে পারো কিনা তোমরা। এখনও দেখতে পাচ্ছি ওই আগের ফ্লো চার্টে আসো, একটু টাইটেলটা লেখো। টাইটেল লেখো তানবীর, অনেক পরে আসছো। টাইটেল কি? দ্য গোল অফ এডুকেশন, এটা দিবা না তানবীর, আর একটু আগে। তানবীর তুমি শুধু টি-শার্ট পরে চলে আসছো, সাথে একটা ব্লেজার লাগাও, মানে আমি বুঝাচ্ছি তুমি শুধু টাইটেলটা মূল কথাটা লিখছো, একটু এটাকে ডেকোরেটিভ ওয়েতে লিখো, একটু ব্লেজার কোট টোট পরায় ওকে আরো সুটেড বুটেড করো, একটু সৌন্দর্য বাড়াও। দেখো সবাই লিখছে, তুমি চাইলে একটা কথা বলে রাখি, এই ফ্লো চার্টের টাইটেল আমি একটা জাস্ট স্ট্রাকচার দিয়েছি, একটা প্যাটার্ন দিয়েছি, তুমি চাইলে এই প্যাটার্ন থেকে বের হয়ে তুমি নিজের মতো করে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারো, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ সবাই দেখি যে খুব ভালো রেসপন্স করতেছে। আমি পুষ্পা, গায়ত্রী, সাদ হোসেন সামি, মুজাহিদ, সামি তালুকদার, প্রমি বিশ্বাস, প্রণয় দাস, সাবিদা খানম, স্নেহা,
পুষ্পা, মাশাল্লাহ। দেখো আমরা এবার এটাতে চলে যাবো, এটার স্ট্রাকচারটা কি লিখছে আমরা একটু দেখি। টু গেইন নলেজ, ব্যাক টু গেইন নলেজ, এটার স্ট্রাকচারটা কি দেখতে পাচ্ছি আমরা? এটার স্ট্রাকচার দেখতে পাচ্ছি টু ভার্বের বেস ফ্রম, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে। টু গেইন নলেজ, ভাইয়া টু গেইন নলেজ। আমি তোমাদের থেকে আবারও প্রত্যাশা করব তোমরা বাকি 5টা তোমরা ফিল আপ করবা, আমাকে যাতে ফিল আপ করতে না হয়, আবারও প্রত্যাশা করব ভাইয়া। টু গেইন নলেজ অর্থাৎ ভার্বের বেস ফ্রম, আমি প্যাসেজে নিয়ে আসছি, তোমরা একটু সলিউশন করো। প্যাসেজে নিয়ে আসছি, আমি একটু সরে যাই, দেখি আমাকে একটা বলো ভাইয়া, একটা বলো। আমি একটু সরে যাচ্ছি, তোমরা প্যাসেজ দেখে আমাকে একটা বলো দেখি। প্যাসেজ দেখে একটা বলো তো দেখি ভাইয়া, প্যাসেজ দেখে একটা বলো আমাকে, প্যাসেজ দেখে একটা সবাই বলো। 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফ্রম। দেখি আমি সরে গেলাম শুধুমাত্র তোমরা প্যাসেজটা ভালোভাবে দেখার জন্য। দেখি একটু বলো তো দেখি ভাইয়া, একটু বলো, ভাইয়া এইটার আনসার কি হবে? 2 প্লাস ভার্বের বেস ফ্রম আমি দেখতে পাচ্ছি। জয়িতা বলেছে, প্রথম কমেন্ট জয়িতা থেকে আসছে, টু গিভস আস নলেজ, টু গিভ আপ নলেজ। ভেরি গুড জয়িতা। বাকিগুলা কোথায়? টু কমিউনিকেট উইথ আদার্স। ভাইয়া তোমরা লেখার সময় এখন কিন্তু ধারাবাহিকতা মেনটেন হচ্ছে না, এক একজন একটা লিখছো, বাট পরীক্ষা হলে কিন্তু ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এই ফাহমিদা সুলতানা মিম, এই জায়গায় ভুল করেছো ভাইয়া। টু গিভস আস নলেজ লিখেছো, ভার্বের সাথে অ্যাস যুক্ত করে দিয়েছো, একদম চলে যাবে সরাসরি ক্রস। দেখো টু গিভস হবে না, টু গিভ। টু এর পরে কখনো ভার্ব আসলে অ্যাস যুক্ত হয় না, শুধুমাত্র ভার্বের বেস ফ্রম হয়। এটা একটু মাথায় রাখো, বুঝলে আমাকে একটু বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। টু গিভ হবে, গিভস হবে না এটা। টু গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, ভেরি গুড। টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, টু শেয়ার আওয়ার অপিনিয়ন, টু গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, সামি ভেরি গুড, অর্নি ভেরি গুড, জয়িতা, প্রমি বিশ্বাস, শেখ আরিফুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। ঈশা, টু ডিসাইড থিংস রেশনালি, ভাইয়া থ্যাংক ইউ ঈশা। আর অনেকগুলো হয়ে গেছে, আমরা মনে হয় 5টা থেকে বেশি পেরে গেলাম। দেখি আর 2-1টা বলো না দেখি, আর 2-1টা বলো। আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি খুঁজে পাচ্ছ না ভাইয়া? এইখানের মধ্যে ভার্ব খুঁজো। এই যে আমি এখানেও তো দেখতে পাচ্ছি লিডসটাকে আইএনজি করে দাও না, লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি হয়ে গেছে তো। টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস, তানভীর ভেরি গুড। এই তো ফাহমিদা সুলতান মিম এখন অ্যাকুরেট হয়েছে, রাইট হয়েছে তোমারটা। টু গিভ আস নলেজ, টু ফিল দ্য নিড, টু প্রুভ আওয়ার ইনার থট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। টু মেক ওন অপিনিয়ন, মাশাল্লাহ, অসাধারণ। খুবই ভালো লাগছে তোমাদের রেসপন্স দেখে, আমার খুবই ভালো লাগছে। তোমরা খুব ভালো বুঝছো বলে আমি ধরে নিয়েছি তোমাদের কমেন্ট দেখে। একটু ভাই দেখো, আমরা একটু এই যে আনসারগুলো একবার দেখে নেই। টু অ্যাচিভ এ সেট অফ অ্যাবিলিটিস, টু ডিসাইড থিংস রেশনালি, এটা আমাদের ঈশা বলেছে। টু মেক দ্য রাইট চয়েস, এটা কিন্তু কেউ বলে নাই, এটা জয়িতা বলছিল। টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, অনেকে বলেছে, 2-1জনেরটা নাম মনে আছে আর কি। টু অ্যাচিভ অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফ। আশা করি বুঝছো। দেখো আমি ভাইয়া এইভাবে ধরে আশা করি আজকে ফ্লোচার্ট একদম 100-100 বুঝছো। আমি খুব শীঘ্রই ফ্লোচার্টের একটা সাজেশন তোমাদেরকে দিব। ওই সাজেশন 26 ব্যাচের জন্য আলাদা হবে, 25 ব্যাচের জন্য আলাদা সাজেশন হবে, যেহেতু ভাইয়া বই চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি খুব শীঘ্রই একটা সাজেশন দিব, ওই সাজেশন থেকে তোমাদের কমন পড়বে। দেখো ভাইয়া আমি কিছু জিনিস আমাদের পেইড ব্যাচের জন্য, দেখো পেইড ব্যাচের জন্য এই প্যাসেজগুলা রেডি করেছি। তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে গোছানোভাবে আমাদের এই প্যাসেজগুলো আমাদের গোছানো আছে। এগুলো সব পেইড ব্যাচে আরও আছে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু করব। তোমরা ভাবতেছো ভাইয়া তো শুধু মার্কেটিং করতেছে, না ভাইয়া মার্কেটিং না, ফ্রি ক্লাস চলবে। এটা চলবে যতক্ষণ পর্যন্ত তোমরা লাইভে থাকবা, রেসপন্স করবা। প্রত্যেকটা বিষয় টপিক আমি ধারাবাহিকভাবে শেষ করাবো। আগামীকাল কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স একটু দেখো ভাইয়া, একটু দেখো, তোমাদেরকে দেখাই। আগামীকাল কমপ্লিটিং সেন্টেন্স শিটটা একটু দেখে নাও, স্লাইডটা দেখে নাও, তোমার মনটা ভরে যাবে একদম। দেখো মনটা ভরে যাবে। দেখো কিভাবে সাজিয়েছি,
দেখো একদম গোছানোভাবে সো ডট ডট দ্যাটের ব্যবহার এক্সাম্পল দিয়েছি। এই জায়গাটা একটু দেখো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা একটু দেখো ভাইয়া আমি কিভাবে তোমাদের জন্য কষ্ট করে এগুলো গুছিয়েছি। দেখো দেখো প্রথমে রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স, সো ডট ডট দ্যাটের ব্যবহার, আমি এখানে স্ট্রাকচারটা লিখেছি। লেখার পরে আমি 3টা এক্সাম্পল 4টা এক্সাম্পল তোমাদের জন্য রেডি করেছি। রেডি করার পর এই সো ডট ডট দ্যাট থেকে, এটা হলো সাধারণ কিছু উদাহরণ, এই সো ডট ডট দ্যাট থেকে কখন কোন বোর্ডে কোন প্রশ্ন আসছে, তোমার যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই যে প্রশ্নগুলো আসছে সো ডট ডট দ্যাট থেকে, এগুলো আমি আবার আলাদা করে দিয়েছি। তাহলে তুমি বুঝতে পারবা ভাইয়া এই টপিকটা থেকে প্রশ্ন আসছে, ভাইয়া উদাহরণও দিছে এবং এই টপিক থেকে কোন সালে কোন প্রশ্নটা আসছে এটাও পড়াই দিছে। এরকম প্রত্যেকটা স্ট্রাকচার তুমি দেখো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, প্রত্যেকটা এভাবে আছে। দেখো এই যে বোর্ড কোয়েশ্চেন দেখছো, একদম প্রত্যেকটা বিষয় আমরা শেষ করাবো, আমরা একদম ধারাবাহিকভাবে তোমাদেরকে শেষ করাবো। যারা তোমরা এখনও আমাদের পেইড ব্যাচে আসোনি, আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা এই 8টা নিয়ম স্ক্রিনশট রাখোনি, রাখতে পারো। তাকিয়া বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝাইছেন, সবার সাথে আমরা খুব শীঘ্র বিদায় নিব। আমাকে একটু জানাও, কনফার্ম করো ভাইয়া ক্লাস বুঝছো কিনা, তাহলে আমরা বিদায় নিতে পারবো। তোমরা বুঝছো কিনা? এই স্যার তো ক্লাস নিচ্ছে, তাহলে রিয়াক্টগুলা কে দিচ্ছে? ভূতে এসে দিচ্ছে ভাইয়া। তানবীর আমি ক্লাস নিচ্ছি ঠিক আছে, অ্যাডমিন আছে একজন, উনি তোমাদের জন্য অনেক কষ্ট করে, পর্দার আড়াল থেকে কাজ করে। তোমরা ওনাকে একটা থ্যাঙ্কস দিতে পারো, শাহরিয়ার, তোমাদের শাহরিয়ার ভাইয়া, ও একদম পর্দার আড়াল থেকে তোমাদের জন্য কাজ করে যাচ্ছে একদম অনবরত, স্লাইড থেকে শুরু করে সব কিছু ও করছে। ওকে একটা থ্যাঙ্কস দিও ভাইয়া তোমরা, ঠিক আছে? ওর কিন্তু অনেক অবদান আছে। তোমাদেরকে একদিন তোমাদের সামনে ওকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা যারা বুঝছো একটু জানাবে। থ্যাংক ইউ ভাইয়া, সবাই মোটামুটি বুঝছে বলছে। তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, তোমরা যে কোনো একটা ফ্লো চার্ট করে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে আমাদের যে এইচএসসি ইংলিশ প্লাস টার্গেট একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা একটু পোস্ট করিও ভাইয়া খাতায় লিখে। এটা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া, তোমরা ওই গ্রুপে একটু পোস্ট করবা যে কোনো একটা ফ্লো চার্ট, একদম টাইটেল, বক্স, তীর চিহ্ন, নাম্বারিং, ফুল স্টপ দেওয়া যাবে না, একদম সুন্দরভাবে গোছানোভাবে লিখে তোমরা কি করবা, এই পোস্টটা করবা। আশা করি তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। তো আগামীকাল ভাইয়া রাত 10টায় ঠিক দেখা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো এবং দ্রুত পেইড ব্যাচের ভর্তি নিশ্চিত করো আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই বিকাশ নাম্বারটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ দিয়ে অন্যান্য তথ্য জানতে পারবে। আমরা একদম বেসিক ক্লাস থেকে খুব শীঘ্রই পেইড ব্যাচে ক্লাস শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।